আমদানি রপ্তানি যে আমাদের যে শস্যাদি রয়েছে ইত্যাদি, এগুলো যে আমরা যদি ক্রয় বিক্রয় করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের অনেক দ্রব্যমূল্যের দাম কমে আসবে। আপনি দেখবেন যে বিগত সরকার আমাদেরকে ভারতমুখী করে একটা কোণঠাসা করে রাখছে, যে পণ্য ক্রয় করলে তোমার ওখান থেকেই ক্রয় করতে। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ দেই, আমরা যখন আগে হাতে মেকল মাদ্রাসা যখন পড়ছি বরগুনাতে, তো আমাদের আমরা যা ক্রয় করবো, যা মানে চিড়ামুড়ি যা কিনবো মাদ্রাসা থেকেই কিনতে হবে, আবার হুজুরা না দেখে। তো আমাদেরকে বলছে যে তোমার দোকান থেকে ক্রয় করতে পারবো না, ওখান থেকেই ক্রয় করতে হবে। তো মানে বিগত সরকার মানে আমাদের দেশের যত ব্যবসায়িক যারা রয়েছে তারা বলছে যে তোমাদের ব্যবসা করতে হয় তাহলে তোমরা বাইরে, যেমন পাকিস্তানের কোনো অনুমতি ছিল না, তুরস্কের অনুমতি ছিল না, থাইল্যান্ডের অনুমতি ছিল না, চীনের কোনো অনুমতি ছিল না। আমদানি রপ্তানি সবকিছু মানে এক ঘুয়ামে তারা ভারত আমাদের মুখে করে রাখছে। বিধায় ভারতের লোকেরা, ভারতের ব্যবসায়ীরা ইচ্ছা মতো দাম বাড়াইছে, ইচ্ছা মতো দাম কমাইছে। তো আমি মনে করি যদি আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে আমাদের বর্ডারের সুসম্পর্ক থাকে, তাহলে আমাদের দেশের যে এই রকমের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো থেকে ইনশাল্লাহ হ্রাস পাবে। জি মোহতারাম। হ্যাঁ, আমাদের গতকালকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সকলকে ডাকলো, ওখানের মধ্যে এই কথাগুলো আসছে, আমি বিভিন্ন জন থেকে শুনছি যে তারা জি জি পরামর্শ দিয়েছে যে আমাদের মুখী না হয়ে অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে এগুলোকে বন্ধু রাষ্ট্র হিসেবে আমাদের গ্রহণ করা। এখানে জি পাকিস্তানের জি কথা আসছে, আফগানিস্তানের কথা আসছে। হ্যাঁ, তো অলরেডি আফগানিস্তান থেকে আমাদের প্রায় 25,000 টন চিনি আসছে। তো এই চিনির জন্য আমরা ভারত যাওয়া লাগবে, আমরা এখন ভারত যাচ্ছি না। তবে আমরা এছাড়াও পাকিস্তান থেকে আবার গতকাল ডিম আসছে, পাকিস্তান থেকে ডিম আসার পরে কিন্তু এখন ডিমের দামও কমছে কিন্তু। আগে 60 টাকা, ষাট ডিমের টাকা দামও হালি কমছে। ছিল, কিন্তু 50 টাকা, 45 টাকা, অনেকে 40 টাকাও বিক্রি করে ডিমের হালি। গতকালকে বিএনপির যুগ্ম মহাসচিব মনে হয় রুহুল কবির রেজভী, উনি একটা কাজ করেছে, সেটা হলো ভারত থেকে যে শাড়ি আমদানি করেছিল বাংলাদেশে, অথবা ওনার স্ত্রী ভারতে গিয়ে যে শাড়ি খরিদ করেছিল, সে শপিং ব্যাগে করে সে কাপড় নিয়ে আসলো। আসার পরে পুরা সমস্ত মিডিয়ার সামনে সে কাপড়কে ছুটে মেরে দিল যে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ভারতের সমস্ত পণ্য আমরা বয়কট করলাম। তারপরে কি করলো, যে সে কাপড়টাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল। তা আমি তো মনে করি ওনাকে আমি ধন্যবাদ জানাই এটা, যে হ্যাঁ, চমৎকার বিএনপির একটা কাজ একজন করেছে, সাহস, দেখছি। চমৎকার একটা কাজ করেছে। এটা শুধু শাড়ির মধ্যে আগুন লাগায়নি, এটা আমি মনে করি যে ভারতের যে যত কাপড় ব্যবসায়ী আছে সমস্ত কাপড় ব্যবসায়ীর কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এটা জি কিন্তু জি কম জি না, অনেক। তাই জন্য ওনাকে স্বাগত জানাই আমি এই এখান থেকেও। আরেকটি বিষয় হলো যে 9 নাম্বার, যে বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে যেভাবে আমাদের হফাজে কোরআন এবং বিভিন্ন খেলোয়াড় যারা আছে, খেলোয়াড় যদিও এটা আমাদের মতের ভিন্ন, তারপর এখানে বলছি এই জন্য জি যেহেতু সরকারি একটা বিষয়। বিশেষ করে আমাদের হাফেজে কোরআনদের মাধ্যমে বাংলাদেশ যে একটা আহ, মানে ভাবমূর্তি পুরা বিশ্বের মধ্যে ফুটিয়ে উঠেছে, যে সুনাম আসে, এটিকে যে বাদ সুনাম। দিয়ে, এই সুনামটাকে বাদ দিয়ে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে সমস্ত দেশের উপর দেশের দেশের মধ্যে কি জানিয়ে দেওয়া। 10 নাম্বার, যে বাংলাদেশের যে মসজিদগুলো আছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে কি হবে, হামলা হবে। প্রত্যেকটা মসজিদ ভাঙবো আর এক একটা মসজিদে হামলা করবো আর মুসলমানদের অন্তর মধ্যে কষ্ট দিব, তাদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিব। এটা ইসকনের একটা মানে পরিকল্পনা। 11 নাম্বার হলো ইসকন চাচ্ছে বাংলাদেশের যে যুবক এবং যুবতী যারা আছে, এই যুবক জি যুবতীদেরকে মুসলমান ধর্ম থেকে ফিরিয়ে তারা হিন্দু ধর্ম অবলম্বী করবে। এর মধ্যে বিভিন্ন পায়তারা তারা চালাচ্ছে, কেউ প্রেম দিয়ে, কেউ টাকা দিয়ে, কখনো আবার বিভিন্ন আশ্বাস দিয়ে, চাকরি দিয়ে, বিভিন্ন ভাবে ইসকন চাচ্ছে এভাবে করার জন্য। এই জন্য ইসকনে বলা যায় যে আমরা শুধু হিন্দুদেরকে নিয়ে এই সংগঠন সংগঠিত করিনি, এখানে মুসলমান যারা আছে তারাও থাকতে পারবে। কোন মুসলমান যদি ইসকনে যদি যোগ দেয়, সে কি মুসলমান থাকবে? সে তো সাথে সাথে হিন্দু হয়ে যায়।